মামা 100 টাকা দিবেন। 100 টাকা ভাড়া মানে ভাই এখান থেকে ভাড়া তো মাত্র 40 টাকা ভাড়া। না মামা, ভাড়া 80 টাকা, সেখানে আমি আপনাদের কাছ থেকে 20 টাকা বেশি চাচ্ছি মামা। 20 টাকা বেশি চাচ্ছেন কেন ভাই? মামা সত্যি কথা বলতে কি, আমি কি আপনাদের কাছ থেকে একটু সময় নিতে পারি মামা? একটু কথা হ্যাঁ বলার অবশ্যই জন্য? মামা বলেন। আচ্ছা তাহলে আমরা একটু সাইড করি মামা। হ্যাঁ এখানে বলেন, সমস্যা নাই। মামা সত্যি কথা বলতে কি, আমার আম্মু বিগত কোরবানির 2 সপ্তাহ আগে আমার আম্মু ব্রেন স্ট্রোক করে। তো আমার আম্মু ব্রেন স্ট্রোক করার পরে আমি তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাই। তো ওইখান থেকে আমাকে বলা হয় যে ভাই আপনার সিটি স্ক্যান করা লাগবে। তো আমার যে আর্থিক অবস্থা, যার কারণে আমার কাছে সিটি স্ক্যান করার মতন সামর্থ্য ছিল না। যদিও কোনো রকম যেভাবে হোক এলাকা ভিত্তিক আমি যেভাবে হোক চেয়ে চিন্তা আমি করছি। করার পরে সেইখান থেকে আমাকে বলা হয়েছে যে আপনার আম্মু ব্রেন স্ট্রোক করছে। মামা সত্যি কথা বলতে কি, আমার পরিবারের ভিতর আমরা 3 ভাই, আমি হচ্ছি বড়। আমার ছোট 2টা ভাই আছে, তারা কিছু করে না মামা। আমার আব্বু নেই, আমার আব্বু ছোট থাকতে মারা গেছে মামা। আর আম্মুকে নিয়েই সব। আম্মু এর আগেও ব্রেন স্ট্রোক করার আগেও ওনার মাথায় টিউমার আছে। যদিও মামা সেটার সমস্যা ছিল না অতটা, কিন্তু লাস্টে যখন ব্রেন স্ট্রোক করলো, যার কারণে এতটা সমস্যা হয়েছে, এখন এক পর্যায়ে ঘরে বিছনায় পড়া মামা। এখন আমি আপনাদের কাছ থেকে যেই প্যাসেঞ্জারে উঠাই না কেন মামা, চাইতে চাই কিন্তু চাইতে পারি না, বিবেকে বাধা দেয় মামা। আচ্ছা মামা আমি একটু কথা বলি আপনারে, বলছি আপনার ফ্যামিলিতে কে কে আছে? মামা আমার ফ্যামিলিতে হচ্ছে আমার মা, আমার ছোট 2টা ভাই, আমি এবং আমার স্ত্রী, আর 1 মেয়ে 1 ছেলে। 1 মেয়ে 1 ছেলে। আপনার বাবা নাই? জি না মামা। তো এতগুলো মানুষের সংসারে ইনকাম করার উৎস আপনি, মানে আপনি ইনকাম করেন? জি মামা। তো সারাদিনে রিক্সা চালায় কয় টাকা হয় আপনার? সারাদিনে রিক্সা চালায় দেখা যাচ্ছে কখনো 200 টাকা আনি, কখনো 300 টাকা হয়, যার কারণে জীবিকাটা চালাতেও কষ্ট হয়ে যায়। তো আপনার মায়ের এই সমস্যাটা কতদিন থেকে? আমার মায়ের সমস্যা হচ্ছে আপনার ব্রেন স্ট্রোক করার বছর 2 থেকে 2.5 বছর আগে হচ্ছে ওনার মাথায় টিউমার ধরা পড়ে। টিউমার ধরা পড়ে? জি মামা। যদিও আমার স্বাবলম্বী ছিল একটা রিক্সা, সেটাও আমার বিক্রি করা লাগছে মামা। এখন যে কোনো কিছু করে খাবো বা কোনো চাকরি বাদাও করবো, সেরকম শিক্ষা যোগ্যতাও নেই। যার কারণে এখন স্বাবলম্বী হয়ে আমার রিক্সাটা আছে, এটা ভাড়ায় চালাই। প্রত্যেকদিন 250 থেকে 300 টাকা ভাড়া। তো আমি আপনাদের কাছে এই 200-300 টাকা ভাড়া দেওয়ার পরে একটা ঘরে সারাদিনে আমি নিজে সারাদিনের রাস্তায় থাকলেও তো আমার 100 টাকা তো খরচ হয়। এই 100 টাকা খরচ আর 250 টাকা 350 টাকা, এই 350 টাকার পর একটা মানুষ যদি 500 টাকা ইনকাম করে, তার থাকে কি মামা? আর এই পরিবার চালানোর মতন তো মনে করেন আমারও সামর্থ্য নাই। যার কারণে আপনাদের কাছ থেকে 10-20 টাকা এরকম চেয়ে নিই, যদিও আমার বিবেকে বাধা দেয়, তারপর আমার আম্মুর জন্য করা লাগে। তো আপনি রিক্সা কেন চালান? আপনি অন্য কাজ করতে পারেন না? মামা এমন কোনো কাজ নেই যেগুলো দেবে মাস গেলে। এখন কোথাও যদি কাজ করতে যাই 8,000 টাকা, 7,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। নাইট গেটের ডিউটি করবেন 7,000 টাকা বেতন। আমার 7,000 টাকা যদি বেতন পাই, তাহলে আমি চলবো কি করে বলেন? ঘর ভাড়া দেওয়া লাগে 3500, এখনকার 1500 টাকা 2,000 টাকা নিচে। আপনার ফ্যামিলিতে সংখ্যা কয়জন? মানুষের সংখ্যা কয়জন? মোট 6 জন মামা। মোট 6 জন। মোট 6 জন লোকের ভরণ পোষণের দায়িত্ব আপনারই? আমার একা। তো আপনার মা অসুস্থ হওয়ার কারণে আপনার একটা রিক্সা ছিল, সেটাও আপনি বিক্রি করে দিয়ে আপনার মার চিকিৎসা করাইছেন? জি মামা। তো তারপরে এখন আপনার মায়ের টিউমার ধরা পড়ছে, এটার জন্য অপারেশন করা লাগবে? এটার জন্য আমার অপারেশন করা লাগবে মামা। আর এটার জন্য অপারেশন করার জন্য বলছে আমাকে 2 লাখ টাকা লাগবে, ঢাকা আগারগাঁও না ঢাকা মেডিকেলে। যদিও 2 লাখ টাকা লাগে মামা, আমার তো আর্থিক সামর্থ্য নেই। আমি যে 10টা টাকা দেবো সেটাও নেই। জানেন, আমি যদি আজকে রিক্সা না চালাই, তাহলে কালকে আমি খাবার খেতে পারবো না। আমি যদি আজকে রিক্সা না চালাই, কালকে আমি বাজার করতে পারবো না। যদি আজকে রিক্সা না চালাই, কালকে মায়ের ওষুধ কিনতে পারবো না মামা। যদি এরকম যদি হয়, তাহলে তো আমার পক্ষে সম্ভব না মামা। যার কারণে আপনাদের মতন কিছু প্যাসেঞ্জার আছে যাদের ওঠে, তাদেরকে বলি যে মামা আমার এই অবস্থা, যদি পারেন 10-20 টাকা বেশি দিলে আমার উপকার হতো। হয়তো বা 15টা-20টা প্যাসেঞ্জার টানলাম সারাদিনে, 10 টাকা করে দিলেও এখানে আমার 200 টাকা আসে। অন্তত আমার কিছুটা হইলেও তো আর্থিক, মানে ওষুধের যে জিনিসটা চাহিদা ঘাটতি। এখন আপনার মায়ের অপারেশনের জন্য কত টাকা চাইছে? উনি বলছে যে 2 লাখ টাকা লাগবে। এখন 2 লাখ টাকা তো বললো ওনাদের বিষয়, কিন্তু বাদ বাকি মেডিকেল যে সমস্ত খরচ আছে, দেখা যাচ্ছে অনেক টেস্ট দিতে পারে বা অনেক কিছু করতে পারে মেডিকেল বিষয়ে, তা সেগুলো তো মনে করেন যে আমাদের জানা নেই। এখন 2 লাখ বললে তো 2 লাখই হবে এমন কিছু তো শিওর না।
আপনি চাচ্ছেন যে আপনার মায়ের চিকিৎসা করানোর জন্য, কিন্তু আপনার সামর্থ্য নাই বিধায় আপনি চিকিৎসা করাতে পারছেন না, অপারেশন করতে পারছেন না। না। তো আপনার রিক্সায় যে ওঠে, আপনার একটা রিক্সা ছিল সেটাও আপনি বিক্রি করে দিচ্ছেন, এখন একটা রিক্সা ভাড়ায় নিয়ে আসেন। সেই রিক্সাতে আপনি যখন প্যাসেঞ্জার ওঠে তখন আপনি প্যাসেঞ্জারের কাছে যা ভাড়া তার থেকে 10 থেকে 20 টাকা দাবি করেন। জি তা এই দাবিটা আপনার কয়জন রাখে? মামা, এই দাবিটা দেখা যাচ্ছে কি সারাদিনে 20-30টা প্যাসেঞ্জার উঠলো, হয়তো বা 2জন বা 3জন, সবাই তো আর দেয় না মামা। সবাই তো আর দেয় না। আর এটা তো চাইলেই যে পাওয়া যায় তা তো না। তো আপনার চাওয়াটা কি এখন? তো আমার চাওয়া হচ্ছে এই যে দেখেন আমার মা অসুস্থ, আমার পরিবারে আর কেউ নেই, সংসারে হাল ধরার মতন আমি একাই। তো আমি চাচ্ছিলাম কি যদি আমার পাশে আপনাদের মতন বা আরো কিছু সংখ্যক যদি লোক যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, হয়তো বা আমার মায়ের ট্রিটমেন্ট আমি করতে পারতাম, হয়তো বা আমার মাকে আমি বাঁচাতে পারতাম। যদিও আমার মা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই, ছিল এক নানি, সেও মারা গেছে। পরিবারের ক্ষেত্রে মা আছে মুরব্বী, মাও যদি মারা যায় তাহলে হয়তো বা আমার দেখার মতন কেউ নেই। আর মাকে বাঁচানোর জন্য যদি যতটুকু চেষ্টা ততটুকু চেষ্টা আমি করব। বাদ বাকি যে আপনারা যারা আছেন তারাও যদি একটু হেল্প করেন, হয়তো বা আমি ট্রিটমেন্টটা করতে পারতাম, হয়তো বা আমার মাকে বাঁচাতে পারতাম, হয়তো বা কিছু একটা আমার আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে হয়তো বা আমার যতটুকু চেষ্টা করে ততটুকু তো করবো। বাদ বাকি তো আপনারা আছেন, যদি আপনারাও এরকম ভাবে হেল্প করেন তাহলে হয়তো বা আল্লাহ দিলে আমার মা বাঁচতে পারে। একটা সন্তানের সব থেকে আপন মানুষ থাকে তার মা আর বাবা। আর মা বাবা যখন পৃথিবীতে থাকে না তখন সেই সন্তানটা এতিম হয়ে যায়। তো এই ভাইটার কথা শুনে যা বুঝলাম যে ভাইয়ের বাবা অনেক আগে মারা গেছে, হ্যাঁ তার মা বেঁচে আছে, মার চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। জি ভাই। সে তার একটা রিক্সা ছিল, রিক্সাটা বিক্রি করে দিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছে। এখন মায়ের টিউমার ধরা পড়ছে, তার জন্য অনেক টাকা দরকার অপারেশন করার জন্য। আমি সারাদিন পর সারাদিন গাড়ি চালানোর পর যখন আমি আমার বাসাতে যাই ফিরে, তখন আমার ছেলে মেয়ের মুখ দেখলে যতটা আমি খুশি হই, আমার তার থেকে বেশি আমার কষ্ট হয় আমার মায়েরটা দেখে। আমার মায়ের আর্তনা, আমার মায়ের যে চিৎকার, মাথায় যন্ত্রণা করে, মাথায় জ্বালা যন্ত্রণা করে, এভাবে তো চিৎকার করে। আমার মা বারবার মাথা ধরে টাকাটাকি করে, সারা রাত্র ঘুমাইতে পারে না। মামা, আমি যখন বাসাতে যাই সারাদিন গাড়ি চালাই, সারাদিন গাড়ি চালানোর পরে যে দেখা যাচ্ছে কি সারা রাত তার পিছনে আমার খাটা লাগে। কখনো মাথায় পানি দিই, কখনো মাথা চেপে দিই, আবার কখনো তার চোখ চিপে দেওয়া লাগে। মানে এতটা পরিমাণে কাতর করতে থাকে, এতটা পরিমাণে চিৎকার করতে থাকে, পার্শ্ববর্তীতে যে ঘরের লোকজন তারাও ঘুমাইতে পারে না। তারপরেও কিছু করার নেই, মানুষ অনেক অনেক কথা বলে, কিন্তু মামা আমার তো সাহায্য সমর্থন নেই যে আমি তাকে ট্রিটমেন্ট করাবো। এখন আপনাদের দেখে মনে হলো তাই আপনাদেরকে আমি বললাম আমার কষ্টের কথাটা। যেহেতু বললেন যে মামা এখানে ভাড়া 80 টাকা, আপনি কেন 100 টাকা বললেন, তাই আমি 20টা টাকা আপনার কাছে দাবি করছি এর জন্য যে ওই 20টা টাকা নিয়ে হয়তো বা 2, 4, 5, 10 জন যে যাই দেখ না কেন, আমার মায়ের যে ট্রিটমেন্ট করতে গেলে যে প্রত্যেকটা দিন 300-400 টাকা, নর্মাল হলে 2 থেকে 300 টাকা ওষুধ লাগে। ভাই আসলে আপনার ভিডিও করার এমন কোনো ইচ্ছা আমাদের ছিল না। আমাদের ইচ্ছা ছিল আমরা মূলত অন্য টাইপের ভিডিও করতে চাচ্ছিলাম। তো আপনার কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে। আর আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় আপনার মায়ের জন্য, তো আপনার ঠিকানা একটু বলেন, আপনার নামটা একটু বলেন, আর কোথায় আসলে আপনাকে পাওয়া যাবে? মামা আমার বাসা হচ্ছে কাশীপুর, এটা হচ্ছে আপনার খালিশপুর বাইতিপাড়া রোড, পোড়াবাড়ি মসজিদ সংলগ্ন। তো ওখানে যদি আসেন হয়তো বা আপনারা দেখতে পারবেন, বা আমার এলাকা ভিত্তিক যারা আছে তাদের কাছেও শুনলে বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা কি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। আর যদিও একটা ছেলে তার মার জন্য তো কখনো মিথ্যা কথা বলবে না, আর আমার তো মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। মায়ের জন্য মিথ্যা কথা কেন বলবো? আর মা যদি সুস্থ থাকে সবারই ভালো লাগে, আর মা অসুস্থ থাকলে কার ভালো লাগে? কেউ কি চায়, কোনো সন্তান চায় যে আমার মায়ের অসুস্থতা নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি? কেউ কখনো চায়? আচ্ছা ভাই, আমরা হচ্ছে সত্য সন্ধানে কাজ করে থাকি। আমরা প্রথমে আপনাকে দেখে আমার মনে হয় না যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, কিন্তু আপনার তেমনটা মনে হয় না। কিন্তু আপনি যখন ভাড়াটা বেশি চাইছেন তখন একটু খারাপ লাগছিল, কিন্তু সম্পূর্ণ কথাটা শোনার পর আসলে আমি সত্যি অনেক ইমোশনাল হয়ে গেছি আপনার প্রতি। আর মা মানে একটা ইমোশনালের জায়গা, মা মানে সবার প্রতি একটা মায়ের প্রতি ভালোবাসাটা সবার এমনি বেশি থাকে। তো এই ভিডিওটা যারা দেখছেন, যারা এই ভাইকে হেল্প করতে চান, যারা চান যে আপনারা এই ভাইটার পাশে দাঁড়াবেন, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার মোবাইল হচ্ছে 01939564848। আপনারা কেউ যদি চান এই ভাইয়ের হেল্প করতে, আপনারা কেউ যদি চান ভাইকে সাহায্য করতে, তাহলে এই নাম্বারে অবশ্যই
কল দিবেন, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। আর সম্পূর্ণ বিষয়টা যদি আপনাদের মনে হয় যে মিথ্যা, তাহলে আপনারা খুলনাতে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে তার বাসায় যে সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না ভাইয়ের সাহায্য করার মতো, তাহলে আপনারা সাহায্য করবেন। ঠিক আছে ভাই, আপনারা আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করব মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার। আর যদি কেউ সাহায্য করতে চায় তাহলে তো অবশ্যই আপনার এই নাম্বারে এই নম্বরে বিকাশও খোলা আছে। হ্যাঁ, তা আপনার নাম্বারটা আরেকটু বলেন, আর আপনার ঠিকানাটা, আপনার নামটা একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে খালিশপুর বাইতিপাড়া রোড, পোড়াবাড়ি মসজিদ সংলগ্ন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01939564848। যদি আপনারা আর্থিকভাবে যতটুকু পারেন, ছোট ভাই হিসাবে বা সন্তান হিসাবে, যে একটা মায়ের জন্য যতটুকু করার দরকার, হয়তো আমার আর্থিক সামর্থ্য নেই, যদি আপনাদের কিছু আর্থিক সহযোগিতা দিয়ে যদি আমার মায়ের ট্রিটমেন্টটা করতে পারি, যদি আমার মায়ের জীবনটা বাঁচাইতে পারি, হয়তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছে খুবই ঋণী থাকবো। যদি পারেন আমাকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন সহযোগিতা করেন। এবং এই ভাই তো, এই মামা তো বললো, তো আপনারা তো দেখলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা ওখানে যে দেখবেন, শুনবেন, মানুষের কাছে যাচাই বাছাই করবেন। যদি সেরকম আত্মনাদ যদি হয়ে থাকে, তাহলে আপনারা যাচাই বাছাই করে আপনারা যা বলবেন সেটা। আর যদি মিথ্যা কথা হয়ে থাকে, আপনারা যেই শাস্তি দেবেন আমি সেটা বাধা পেতে নেব। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম আপনার সাথে যাওয়া যাক। আচ্ছা চলেন। ঠিক আছে, আসুন।